আওয়ামী লীগের 13 নভেম্বর লকডাউনকে উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ হামলা করেছে এবং আওয়ামী লীগের টাকা খেয়ে কিছু সাধারণ যারা আসলে টাকার অভাবে ভুগছে, আমি বলবো অভাবী, এমন কিছু লোক হামলা করতে এসে গ্রেফতার হয়েছে একজন। তাদেরকে এনসিপির এনসিপির যে কার্যালয় তার সামনে ককটেল বিস্ফোরণ করে তাকে গ্রেফতার করে, তাকে ছাত্র জনতা ধরে মোটামুটি একটা হালকা পাতা নাস্তাও দিয়েছে। এই যে সাধারণ মানুষকে দিয়ে আওয়ামী লীগ কাজগুলো করাচ্ছে, তাদের জীবনকে হুমকির মুখে ফেলতেছে। এবং আওয়ামী লীগের সামনের প্রস্তুতিটা কেমন নভেম্বরের 13 তারিখ নিয়ে আমরা আলোচনা করব। এর আগে চলুন একটা আলোচনা দেখে আসি যে আসলে আওয়ামী লীগ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। ডিএমপি কমিশনার বলেছেন পুলিশের কেউ দায়িত্বরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবে না। ইন্টেলিজেন্স টিমগুলো প্রতিটা অঞ্চল রাজধানীর তাদের তথ্যের জালে আটকে ফেলেছে। কয়েকটি সূত্র মুঠোফোনে জানিয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে, যেটা বলছি, ঢাকাতে বেশ কয়েকটি অস্ত্রের চালান ঢুকেছে এমন তথ্য তারা পেয়েছে। ইতিমধ্যে ট্রাকে করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ প্রবেশ করেছে, তাদেরকে ধরাও হয়েছে। কয়েকটি সূত্র বলছে ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের বিশেষ অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে 13 তারিখ সফল করার জন্য, অর্থাৎ নাশকতা করার জন্য। গোপালগঞ্জ থেকে একটা বড় টিম ঢাকায় প্রবেশ করেছে এবং কিছু কিছু গ্রুপ ঢাকার খুব কাছাকাছি কয়েকটি অঞ্চলে অবস্থান করছে। 13 তারিখ বা 12 তারিখে তারা ঢাকায় প্রবেশ করবে। সরকারের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ইউনূস সরকার ক্ষমতায় বসার পর কিছু মব নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু বড় ফ্রেমে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলো বড় রকম কি বলবো বিক্ষোভ মিছিল কিংবা বড় কোনো লড়াইতে মাঠে নামেনি। তাই আমাদের পুলিশের সক্ষমতা কতটুকু আছে বর্তমান যারা আছেন সেটাও আমাদের টেস্ট করা হয়নি। দর্শক, বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলাম তারাও 13 তারিখ মাঠে থাকার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে ছাত্র দলের কয়েকটা পক্ষ তথ্য পেলাম, তারা মাঠে থাকবে পুলিশের পাশাপাশি এবং কয়েকটি অঞ্চলে শিবিরও থাকবে, জামায়াতের কর্মীরাও থাকবে পুলিশকে সহযোগিতা করতে। বলা হচ্ছে আমব্রেলা সিকিউরিটি তৈরি করে বাংলাদেশের নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে পুলিশ এবং 24-এর বিপ্লবীরা একজোট হয়ে নিয়ন্ত্রণ করবে ফ্যাসিস্টদের। পাশাপাশি ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে দিল্লিতে বা মুম্বাইতে যে বিস্ফোরণ হয়েছে ভারতে, এটার সাথে বাংলাদেশেরও জড়িত রয়েছে, অর্থাৎ লস্করে তৈয়বা বাংলাদেশকে ব্যবহার করেও এ কাজ করতে পারে বা করেছে এমন অভিযোগও উঠেছে। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে দিল্লির নতুন নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষের পাশে দাঁড়িয়ে কাঁদতেন আর অভিনয় করতেন, আবার সেই শেখ হাসিনার দল ঢাকার অনেকগুলো অঞ্চলে, প্রায় প্রতিটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ
বাসে আগুন এবং বাসে আগুনের পর মানুষ হত্যার ঘটনা ঘটে গেছে গত 24 ঘন্টায়। এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমি শেখ হাসিনার একটি ছোট্ট ঘটনা বা তার একটা রূপ দেখাই, আমার রূপ দেখিয়ে আপনাদের ভিডিওটা শুরু করতে চাই। শেখ হাসিনা আগুন সন্ত্রাস নিয়ে সবচেয়ে বেশি মিডিয়ায় কথা বলতেন, আপনাদের মনে আছে। বার্ন ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষকে নিয়ে শোকাহত চেহারা প্রদর্শন করে তিনি বলতেন বিএনপি জামাত কি করে মানুষকে পুড়িয়ে মারছে। মনে আছে আপনাদের এই বক্তব্যগুলো আমরা 16টা বছর শুনেছি। অথচ আপনারা জানেন যে এই আওয়ামী লীগের ইতিহাস আগুন সন্ত্রাসের ইতিহাস। এই আওয়ামী লীগ আগের শিরাটন বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাসে আগুন দিয়ে একসাথে 15 থেকে 20 জন মানুষকে পুড়িয়ে মেরেছিল। পরবর্তী ডিজিএফআই সেলে 111 পর এই বিষয়টিকে স্বীকার করেছিলেন মিস্টার নানক সাহেব। আপনাদের মনে আছে সেই অডিওটি ভাইরাল হয়েছিল পরবর্তী, কিভাবে শেখ হাসিনার নির্দেশে আজম, নানক সম্মিলিতভাবে তারা ঢাকাতে আগুন দিয়ে একসাথে 15 থেকে 20 জন মানুষকে পুড়িয়ে মেরেছিল। এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবার পর নতুন করে সেই বাংলাদেশকে আবারও আগুন সন্ত্রাস কিংবা সন্ত্রাসের রাজত্ব তৈরির পুনরায় চেষ্টা শুরু করেছে। কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা তারা জুব্বা ও বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। খুব সিগনিফিকেন্ট একটি ব্যাপার, খেয়াল করবেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা 13 তারিখে লকডাউন বাস্তবায়নে রাজধানীতে জুব্বা বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে। মানেটা হলো কি, এই ফুটেজ দেখে কেউ যেন বলতে পারে এটি জামায়াত ইসলাম করেছে বা ইসলামী দল করেছে বা চরমনাই করেছে। অর্থাৎ বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি করতে আওয়ামী লীগ এই পথটি বেছে নিয়েছে। তারা ক্ষমতায় থেকে একটার পর একটা জঙ্গি নাটক করে দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাপোর্ট বা সমর্থন পাওয়ার জন্য এই কাজগুলো করত, পুলিশ বাহিনীকে বা র্যাবকে ব্যবহার করে। এবার ক্ষমতা হারিয়েও তারা একই পথ একই পথে তারা চলছে। প্রশ্ন হলো, জুব্বা কিংবা বড় পাঞ্জাবি বা পাগড়ি বা এই টাইপের ইসলামিক লেবাস জুব্বা বা পাঞ্জাবি পরে কেন ককটেল বিস্ফোরণ? কারণ তারা জানে যে এই ছবিগুলো কোনো না কোনো মোবাইলে ধারণ হবে, সিসি ক্যামেরায় ধারণ হবে, কিংবা কেউ না কেউ দেখবে, প্রত্যক্ষদর্শী বলবে, তখন বলা হবে কি জামায়াত ইসলাম এই ঘটনা ঘটিয়েছে। বিএনপির নেতারা বলবে, কাজটা করবে আওয়ামী লীগ, নাম পড়বে জামায়াতের। আবার জামায়াত বলবে না, এটা আমরা করিনি, অন্য কেউ করেছে। তার বাংলাদেশে নতুন জঙ্গিবাদের উত্থান। তার শেখ হাসিনাকে প্রয়োজন আবারও। আন্তর্জাতিক বিশ্বকে সেটাই বোঝাবে বা দিল্লিকে সেটাই বোঝাবে। দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও একটা বড় অরাজকতার দিকে নিতে চাইছে। তিনি দাবি করেন তিনি দেশপ্রেমিক, তার বাবা দেশ স্বাধীন করেছেন, তার 14 গোষ্ঠী এই দেশের মুক্তিযোদ্ধা। কিন্তু তিনি করছেনটা কি? আজকে যারা আওয়ামী লীগ করছেন বা যারা মাঠে নামছেন বা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন, বাসে আগুন দিচ্ছেন, দুটো প্রশ্ন করি, স্রেফ দুটো, বেশি না। এক, আপনার নেত্রী পুরো পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরাপদে চলে গেছেন, পুরো পরিবার নিয়ে। আপনার নেত্রীর পরিবারের একজন দুঃসম্পর্কের নেতাও বাংলাদেশে গ্রেফতার হয়নি। একদম দুঃসম্পর্কের যে নেতা আওয়ামী লীগে আছেন বা শেখ হাসিনার দুঃসম্পর্কের আত্মীয়, তিনিও বেঁচে গেছেন। এটা কি মিরাকেল নাকি এটা পূর্ব পরিকল্পিত? একবার প্রশ্ন করেন নিজেকে। বাংলাদেশে গত 16টা বছর সকল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি কিংবা জামাতের একজন নেতাও দেশ ছেড়ে পালাননি। এমনকি যারা বিদেশে ছিলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারাও দেশে ফিরে এসেছেন, আইনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন, ফাঁসির কাজটা ঝুলেছেন। তারা পালাননি কিংবা বিদেশে থাকেননি, চলে এসছেন দেশে এবং ফাঁসির কাজটা ঝুলেছেন মিথ্যা মামলায়।
আর শেখ হাসিনা তার সন্তান পরিবার সব নিয়ে দুঃসম্পর্কের আত্মীয় নিয়ে পালিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের সেই মাথা মোটা নেতা কর্মীগুলো মনে করছেন যে তারা দলের নিবেদিত প্রাণ। আমি দেখি আমাদের অনেক পরিচিত আওয়ামী লীগের ভাইরা সোশ্যাল মিডিয়াতে সেই লেভেলে পোস্ট করেন, আমি হাসি। আমি মানুষ এত বোকা হয় কেন? জীবন দেবেন আপনি, মার খাবেন আপনি, আবার কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে আপনাকে খোঁজও নেবে না। একবার ভালো করে বিএনপির দিকে তাকান। 16টা বছর যারা ত্যাগ করেছে, ফাইট করেছে, জুলুমের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ারে পড়েছে, এদের খোঁজ কি বিএনপি নেয়? ওই সুবিধাভোগীরা, হাইব্রিডরা, ঠিক লাস্ট 15 মাসে তেল দিয়ে যারা 5 তারিখের পর বিএনপি সেজে গেছে, তারাই মূল ফরম্যাটে আছে। টেকিদের কোনো মূল্যায়ন নেই। এটাই বাস্তব বাংলাদেশের রাজনীতিতে। 13 তারিখে যারা মাঠে নামবেন, পুলিশের মার খাবেন, গুলি খাবেন, ধোলাই শিকার হবেন, কি পাবেন? দিন শেষে কি পাবেন? এই উত্তরটা খোঁজেন। যে নেত্রী আপনাদের ফেলে চলে গেছে, এখন পর্যন্ত একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়নি। যে নেত্রী যাবার আগে 2000 মানুষকে হত্যা করে গেছেন, 40,000 মানুষকে অন্ধ পঙ্গু করে গেছেন, সেই নেত্রীর পক্ষে দাঁড়াচ্ছেন? একবার নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি কি সুস্থ মানুষ? আপনি কি বাংলাদেশের দেশপ্রেমিক? 71-এর চেতনা আর কত কসলাবেন? এটা কি 71-এর চেতনা? 71-এর নাম দিয়ে 54 বছর ধরে বাংলাদেশটাকে লুটে খেয়েছে সব রাজনৈতিক দলগুলো। এখন কি নিজের ভাগ্য পরিবর্তনে নামবেন না আপনি? এইটুকু বিবেক বুদ্ধি শিক্ষা আপনার নেই? একবার নিজেকে প্রশ্ন করেন, 16টা বছর কি কেটেছে বাংলাদেশের মানুষের ভাগ্যে? কয়টা পরিবার টাকার মালিক হয়েছে, আর কত হাজার লক্ষ কোটি পরিবার অসহায় হয়ে গেছে? যিনি আওয়ামী লীগ নেতা, তার ভাগ্নে, ভাতিজা, তার পরিবার টাকার মালিক হয়েছে, অজস্র টাকা, টাকার পাহাড় পেয়েছে। সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগ কি পেয়েছে? কিচ্ছু পায় না। 16টা বছর পরও যদি আপনাদের বিবেকের দরজা না খুলে, আর কিচ্ছু বলার থাকবে না। নাম্বার 2, বিএনপি এবং জামায়াতকে বলবো, আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে। আবারও ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধের বিকল্প নেই। বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো 13 তারিখ মাঠে থামবে। ছাত্র দলের টপমোস্ট একদম সিনিয়র লেভেলে বেশ কজন আমাকে জানিয়েছে তারা কাল মাঠে থাকবে। যেখানে লীগ বাহিনী পাবে সেখানে ধোলাই চলবে। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা কালকে মাঠে থাকবে পুলিশের পাশাপাশি। ডিএমপির 2জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা বলছেন যে যদি জুলাই বিপ্লবের সারথীরা বা জুলাই বিপ্লবের বিশ্বাসী লোকের আমাদের পাশে থাকে, আমরা এটা কন্ট্রোল করতে পারবো। কারণ পুলিশের মধ্যে এখন পর্যন্ত সেই পুরনো যেই সিস্টেমগুলো, অর্থাৎ এখনো প্রচুর পুলিশ আছেন যারা আওয়ামী লীগের নুন খেয়েছেন, তারা ইনঅ্যাক্টিভ থাকেন। ভেতরে ভেতরে বোঝা যায়। পুলিশ অ্যাটাকে গেলে অনেক সময় দেখা যায় 5 জন অফিসারের কথা দৌড়ে গেছেন, বাকিরা পিছনে দাঁড়িয়ে থাকেন। এই দৃশ্যগুলো আমরা দেখি। তো পুলিশ বলছে যে যদি আমাদের সাথে দেশ প্রেমিকরা এগিয়ে আসে, আমরা পুরো বিষয়টি কন্ট্রোল করতে পারবো। ডিএমপি কমিশনার বলেছেন যারা মোবাইল ব্যবহার করবেন পুলিশের মধ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ ডিএমপি কমিশনার নির্দিষ্ট একেবারে স্পেসিফিক নির্দেশ দিয়েছেন, প্রতিটি টিম পুলিশের যে টিম আছে সেই টিমের প্রধান কেবল মোবাইল ব্যবহার করবেন, অর্থাৎ যোগাযোগের প্রয়োজনে। আর কোনো পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না। যারাই ব্যবহার করবেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে খবর আসছে প্রতিটি ডিস্ট্রিক্টের এসপি, ওসি এবং পুলিশে যারা নিয়োজিত আছেন তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। ইতিমধ্যে ঢাকার ভেতরে লাইব্রেরি অঞ্চল, এনসিপি কার্যালয়ের সামনে, ইবনে সিনার সামনে বেশ কয়েকটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাগুলো বলে দিচ্ছে যে তারা নতুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ফলে
ময়মনসিংহে একজন ঘুমন্ত মানুষ মারা গেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় এই সন্ত্রাসীরা। বাসের সিটে ঘুমিয়েছিলেন এই সময় চালক জুলহাস, যার বয়স 35। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তিনি। এখন বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ কোন রাজনীতিটা করে, কারা আগুন সন্ত্রাস ছড়ায় এবার আবার নতুন করে বাংলাদেশ দেখবে। এবং আজকে জামায়াত ইসলামীর 5টি দাবিতে, মানে 5 দাবিতে ইসলামী সমমনা 8টি দলের সমাবেশ, এই দিকটাও সবাইকে লক্ষ্য রাখতে হবে। জামাত যে সমাবেশটি করবে, এই সমাবেশটিতে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি, কারণ এখানে কোনো স্যাপোরাজ করতে পারে বিশেষ গ্রুপগুলো, সেটা আওয়ামী লীগ বা এজেন্সিগুলো। এবং আজকে দুপুরে আবার বিএনপি সংবাদ সম্মেলন কল করেছে এবং বলা হচ্ছে যে প্রতিটা দল, জুলাই বিপ্লবের পক্ষের প্রতিটা দল আজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং তাদের নেতাকর্মীদের মাঠে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে একটি খবর খুব জোরে সোরে প্রচার হয়েছে যে শেখ হাসিনা দেশে ঢুকছেন। 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেকগুলো বক্তব্য আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছি এবং আগামী 13 তারিখ মানে 13 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হবে এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগের এর রায়টি বা রায়ের তারিখ যেন ঘোষণা না করতে পারে সেই জন্য আওয়ামী লীগ ঢাকা লকডাউন, মানে ঢাকাকে লকডাউন করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এবং এই রায়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দল ঢাকা সহ যাতে কোনো ধরনের, মানে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যত রকম নৈরাজ্য সৃষ্টি করবে তার জন্য তাদেরকে বড় রকম মাসুলও গুনতে হবে এমন সতর্কতাও জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কয়েকটি সূত্র বলছে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকতে পারেন বা ঢুকবেন এমন তথ্য নাকি তাদের কাছে আছে। এগুলোর সঠিক তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। গত 1 সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিচ্ছেন। তারা দেখেন প্রকাশ্যে একটি রাজনৈতিক দল হামলার নির্দেশ দিচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে এইসব টিকটকের তালিকা তৈরি করছে পুলিশ, কারা কারা এইসব টিকটক বানাচ্ছে। পাশাপাশি বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ যারা ফেসবুক প্রচার চালাচ্ছেন এইসব তাদেরও তালিকা করছে পুলিশ। এবং 13 নভেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় কোনোভাবে প্রবেশ করতে না পারে, ওপেন হয়ে তারা কোনো মিছিল বিক্ষোভ করতে না পারে, সেজন্য প্রবেশ পথগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে, সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ আওয়ামী লীগ মন্দির মসজিদে আক্রমণ করে এটাকে ভারত বাংলাদেশের একটা যুদ্ধে পরিণত করতে পারে। এটা কিন্তু রয়ের একটি পরিকল্পনা, যে পরিকল্পনাটির ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ যারা গ্রেফতার হয়েছেন তাদের অনেকেই বলেছেন যে তাদেরকে মসজিদ মন্দিরে আক্রমণের পরামর্শ দেওয়া হয়েছে, পেট্রোল বোমা টাকা দেওয়া হয়েছে যে মসজিদে বা মন্দিরে আক্রমণ করা হবে। এবং এই ঘটনাগুলোই ভারতের মিডিয়া দিয়ে ভারত সরকার চাপ তৈরি করে বাংলাদেশের ভেতরে কোনো একটা অভিযান চালানো বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা চাপে ফেলতে এই নতুন নাটক তৈরি করছে। খুব কেয়ারফুল থাকবেন। প্রতিটি মসজিদের ইমামকে বলছি, জুমার নামাজে বক্তব্য দিয়ে প্রতিটি নামাজে সবাইকে সতর্ক করুন, রাষ্ট্র আবারও বিপর্যয়ের দিকে নিতে চাইছে একটি ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ। ইতিমধ্যে ইন্টেলিজেন্সের কয়েকটি সূত্র বলছে যে তাদের কাছে যে তথ্য এসছে ইন্টেলিজেন্সের, তারা বলছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা বড় টিম বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, কাজ ভাগ করে দিচ্ছেন, কি ধরনের কাজ করলে তাদের ফায়দা হবে সেই ব্যাপারগুলো তাদেরকে বর্ণনা করে দিচ্ছেন। মানে বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন যে তাদের প্রেসক্রিপশন নিয়ে এখন তারা কাজ করছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপকে তারা বলছেন যে তোমরা এখানে এই কাজটা করবা, এখানে এই কাজটা করবা, এখানে এই সিকিউরিটি আছে, এখানে এইটা করতে হবে, এইটা এভাবে করবে, এখানে পেট্রোল বোমা মারবা, এখানে বিস্ফোরণ ঘটাবা, এখানে ককটেল মারবা, এই প্ল্যানগুলো দিচ্ছে। এবং এগুলোই ভারতের গণমাধ্যমে আগে স্টোরি আকারে রেডি করা আছে
ঘটনা ঘটার সঙ্গে দেখবেন আধা ঘন্টার মধ্যেই ভারতের প্রত্যেকটা গণমাধ্যম এগুলোকে ফলাও করে প্রচার করবে। ইতিমধ্যে কয়েকটি জায়গা থেকে এরকমও তথ্য আসছে, ভারতের দিল্লিতে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে লস্করে জৈশের নামটি আসছে এবং বলছে বাংলাদেশকে ঘাঁটি করে এই হামলাটি হয়েছে, মানে বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে এই ভয়ঙ্কর হামলাটি হয়েছে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের কণ্ঠ নামের একটি কাগজ, কি বলবো, তারা এরকম একটি শিরোনাম দিয়েছে যে বাংলাদেশকে ঘাঁটি করে এই হামলাটি হয়েছে। তার মানে দিল্লি যেন বাংলাদেশের উপর কোনো প্রেসার তৈরি করে, দিল্লি যেন বাংলাদেশে কোনো অভিযান চালায়, অর্থাৎ আওয়ামী লীগের জন্য দিল্লি যেন একটা ওপেন প্লট তৈরি করতে পারে। এই জন্য আমাদের গণমাধ্যম, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠ, এই পত্রিকাগুলোকে নজর রাখবেন। এখানে কিন্তু এখনো রয়ের অ্যাক্টিভ এজেন্টরা কাজ করছেন, সাংবাদিক পরিচয়, যারা মাসোহারা পান। প্রথম আলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রথম আলো পুরোপুরি দিল্লির অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছেন। আমাদের যে জাতি, যে বোকারা বা যে গর্ধবরা বা যে ষড়যন্ত্রকারীরা প্রথম আলোকে মাথায় করে নাচেন, তাদেরকে বলছি আবারও, আপনারা আপনাদের এই গণমাধ্যমটির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন। আবারও বলছি, পুরো ঢাকা আজ থেকে রেড অ্যালার্টের মধ্যে রয়েছে, প্রতিটা থানার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এর মধ্যে আওয়ামী পুলিশ যারা রয়েছেন, যারা ঘাপটি মেরে আছেন, বিএনপি বা জামাত সেজে আছেন, তারা আওয়ামী লীগকে এই কাজে সহযোগিতা করবে। তাই এক পুলিশ আরেক পুলিশের ব্যাপারে নজরদারিতে থাকবেন, অবশ্যই নজরদারির মধ্যে রাখবেন। কোনো প্রকার ক্ষমা নেই, যেখানেই নামবে সন্ত্রাসীরা তাদের ধোলাই দেবেন, আগে ধোলাই পরে পুলিশের দেবেন, খেয়াল রাখবেন। আবারও বলছি, শিবির, ছাত্রদল আমার কলিজার দুটো সংগঠন, আমাকে কখনো দেখবেন না দুটোর বিরুদ্ধে আমি সমালোচনা করি, যারা খারাপ করবে করব। আপনাদের আবারও মাঠে নামার সময় এসছে। আপনারা এতদিন যে প্রক্সি লড়াই করেছেন রাজনীতির, আমরা দেখেছি, ভালো হয়েছে। দুজনই এরকম বিরোধী শিবিরে থাকেন, লড়াই করেন, সোশ্যাল মিডিয়ায় করেন, কিন্তু বাস্তবিক অর্থে দেশ বিপর্যয়ে পড়লে আপনারাই আবার অতন্ত্র প্রহরী হবেন। আপনারাই এই দেশের সেনাবাহিনী, আপনারাই পুলিশ, আপনারাই দেশের নিরাপত্তা বাহিনী, এই দেশকে মুক্ত করেছেন আপনারাই। অতএব আমার কলিজার ভাইয়েরা, আমার রক্তের ভাইয়েরা, ছাত্রদল এবং শিবির, আবারও আপনাদের দায়িত্ব এসছে। আপনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন। প্রত্যেকের বাসার যে সিসি ক্যামগুলো আছে সড়কের দিকে মুভ করে দেন। প্রত্যেকের শহরে বাসা, অফিস, আদালতের যে সিসি ক্যামগুলো আছে, একাধিক সিসি ক্যাম যাদের আছে, একটু কষ্ট করে সবগুলো সড়ককে মুভ করে দেন। সন্ত্রাসীরা কোনো না কোনো সড়ক পেরিয়ে তারা মুভ করে, দেখবেন এই সিসি ক্যামেরার আওতায় চলে আসবে। এবং আপনারা চেষ্টা করবেন সন্দেহভাজন ব্যক্তিদেরকে দেখলেই সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদেরকে ধরবেন, তাদের দেহ তল্লাশির ব্যবস্থা করবেন, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আসবে। ইতিমধ্যে এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, ধরাও পড়েছে এক সন্ত্রাসী, তাকে ধোলাই দিয়ে পুলিশেও দেয়া হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আওয়ামী লীগ তখনই সফল হবে না যখন আমরা ঐক্যবদ্ধ থাকব, আর যখন আমরা বিভাজিত হব তখনই আমাদের মধ্যে ফাটল ধরবে। ইতিমধ্যে ইন্টেলিজেন্স সোর্স বলছে বিএনপি যারা নমিনেশন পায়নি তাদেরকে হাত করার চেষ্টা করছে সেই সন্ত্রাসী গ্রুপটি বা এজেন্সিগুলোর, মানে গোয়েন্দা বাহিনীগুলো সেই দেশে। তাদের ঘাড়ে বন্দুক রেখে তারা বড় রকম অরাজকতা সৃষ্টি করতে চাইছে, যাতে করে বিএনপির নামে এই দোষগুলো চেপে যায়। ধরেন মিস্টার করিম মনোনয়ন পেয়েছে কিন্তু মিস্টার জলিল পায়নি, জলিলকে উত্তপ্ত করছে এই এজেন্সিগুলো। হ্যাঁ, তুমি যোগ্য হওয়ার পর মনোনয়ন দেয়নি, তোমাকে আমি সাপোর্ট দিব, আসো আমরা এই কাজ করি। ওই গর্ধব যে বোঝে না যে এটার মাধ্যমে আমার দল বা দেশ ক্ষতিগ্রস্ত হবে, তো এদের ঘাড়ে ভর করার চেষ্টা করছে। আমাদের এজেন্সি জানাচ্ছে যে এইভাবেই তারা ঢুকে পড়ছে, রাস্তার টোকাইদেরকে টাকা দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং অনেক গ্রাম থেকে বা একটু দরিদ্র পরিবারের পোলাপানদেরকে 5,000 6,000 টাকা বা 100-200 টাকা দিয়ে, মানে যাকে যেরকম দেয়া যায় দিয়ে তাদেরকে দিয়ে এই নাশকতা ঘটাবার পরিকল্পনা করছে। পুলিশকে বলবো এই ক্ষেত্রে একেবারে, মানে কি বলবো, কুসুম কুসুম প্রেম দেখানোর সময় নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যেন জিরো টলারেন্সে থাকে। আর তাদেরকে যদি আমরা ধরতে পারি, আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বলছি, মোটামুটি জানটা সঙ্গে রাখবেন, বাকি যা করার আপনারা করে নেবেন, কারণ এই দেশকে আমরা আর ধ্বংস হতে দেব না।
54 বছর পর একটা দেশ সত্যিকার মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। এখান থেকে এই দেশকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। তাই সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবিতে আমরা বিরোধী মতে থাকবো, এটাই রাজনীতির সৌন্দর্য। কেউ গণভোটের পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, কেউ নির্বাচনের দিন, কেউ আগে থাকবে। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হবে, আমরা মেনে নেব যেটাই হোক, সবার উদ্দেশ্যে বলছি। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে, দিল্লি প্রশ্নে আমরা এক থাকব। মনে রাখবেন, দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এই দেশ সঠিক পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। দর্শক আলোচনা শুনেছেন এবং দেখলেন যে আসলে আওয়ামী লীগ কি কি কাণ্ড করেছে, এবং আওয়ামী লীগের পরালোচনায় পরে আওয়ামী লীগের টাকার 5,000 টাকা বা 3,000 টাকা তার একটা সাক্ষাৎকার দেখেছি যে যাকে ধরেছে এনসিপি, তাকে পাঠিয়েছে সুশান্ত দাস গুপ্ত। সে কিন্তু এখন খুব আরাম আয়েসে নেটফ্লিক্সের সিনেমা দেখতেছে, আর এদিকে 2,000 টাকা দিয়ে একজনের জীবন হুমকির মুখে ফেলতেছে। আর ঠিক আপনারা তার এই টাকা খেয়ে চলে আসতেছেন, নিজের জীবনকে হুমকির মুখে ফেলতেছেন। এই যে মানুষটা ধরা খেয়েছে, তার জীবন কি স্বাভাবিক আছে? তার ফ্যামিলি কি রকমের টেনশন বা চিন্তা করতেছে, এটা খবর নিলে দেখা যাবে। কিন্তু তার আসলে ওগুলো বোধময় উদয় হইতেছে না। এই হচ্ছে বর্তমান অবস্থা। যাই হোক দর্শক, আপনারা আলোচনা দেখেছেন, দেখে আপনাদের বর্তমান পরিস্থিতি বা মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।